সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 731তম পর্ব প্রচার হচ্ছে। আমরা আজকে আফ্রিকার দেশগুলো নিয়ে আলোচনা করব, সেখানে আমাদের শ্রমবাজারের সম্ভাবনা নিয়ে, সুযোগ নিয়ে আলোচনা করব। পাশাপাশি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বমে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন জহিরুল আলম, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা আজকে আফ্রিকার দেশগুলোর শ্রমবাজার নিয়ে আলোচনা করব, অভিবাসীদের অবস্থা নিয়ে আলোচনা করবো। আমি প্রথমেই মাহবুবুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইব যে আফ্রিকায় তো আমরা অনেকদিন ধরে শ্রমবাজার খুঁজছি, সেখানে সম্ভাবনার কথা শুনছি, তো এই সম্ভাবনাগুলোর দিকগুলো যদি আমাদেরকে একটু জানান আপনি। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে এই সুযোগ আমাকে দেওয়ার জন্য। মানে মোটা দাগে বলা যায় যে আফ্রিকা ইজ এ লার্জলি আনএক্সপ্লোর্ড একটা কন্টিনেন্ট এবং এখানে হিউজ পটেনশিয়াল আছে এবং এটাতে যে মানে আমরা যদি ইনভেস্ট করি, প্রপারলি ইউটিলাইজ করি আমাদের শ্রম বা এনার্জি, এটাতে অনেক ডিভিডেন্ড আমরা পেতে পারি। তো এটা মানে আমার মনে হচ্ছে যে সিস্টেমেটিকলিভাবে আমরা ওইভাবে এক্সপ্লোর করি নাই। সুতরাং there is a huge potential and scope for this utilizing this opportunity. তো আমি যখন দেখলাম যে বেজিংয়ে ছিলাম চায়নাতে অ্যাম্বাসেডর হিসাবে, তো ওখানে দেখলাম যে আফ্রিকান রিপ্রেজেন্টেশনটা চায়নাতে একটা হিউজ এবং এটা রেসিপ্রোকাল ভিত্তিতে হচ্ছে, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট, তারপরে ফরেন ইনভেস্টমেন্ট এবং আফ্রিকানও যে রিপ্রেজেন্টেশন, দ্য প্রেজেন্স হিউজ পরিমাণে চায়নাতে আসছে। তো সুতরাং এটা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। আর এখানে প্রথমে আমরা বলতে পারি যে শ্রম বাজারটা এটা আমাদের উই ক্যান ইউটিলাইজ দিস অপরচুনিটি যে আমাদের এখানে। তবে আমি বলবো যে আমি যেটাকে ফোকাস দিব সেটাতে হলে গিয়ে মানে আনস্কিল নাম, মিডিয়াম স্কিল এবং টেকনিক্যাল স্কিল জানা লোকজন, যাতে আমাদের বোঝা যায় যে এদের ডিমান্ড হবে এবং এদেরকে প্রপার ট্রেনিং দিয়ে, টেকনিক্যাল নলেজ স্কিল দিয়ে পাঠালে এবং তারা একটা রেলেভেন্স পাবে আফ্রিকাতে। সেকেন্ডলি যেটা হবে যে আমাদের ইনভেস্টমেন্টেরও একটা প্রচুর আফ্রিকাতে একটা স্কোপ আছে এবং যেরকম একটা করতে পারি আমরা, যে ধরেন জয়েন্ট ভেঞ্চার আমরা করতে পারি এবং যেগুলা ধরেন মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজে যেগুলোর রেলেভেন্স আছে বা যেগুলা দরকার বা প্রয়োজনীয়, সেটা ধরেন কমপ্লিমেন্টারি গুডস সেগুলো আমরা জয়েন্ট ভেঞ্চার করে আমরা ইভেন থার্ড কান্ট্রিতেও এটা এক্সপ্লোর করতে পারি। আর আরেকটা স্কোপ যেটা আমি মনে করি যেটা মানে চায়নাও হয়েছে, বাট এটা সিস্টেমেটিকলি এগিয়ে যেতে হবে, যে সাপ্লাই বা ভ্যালু চেনের মধ্যে আমরা যদি ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারি, সুতরাং এই বিভিন্ন ধরনের সেক্টর আছে, স্কিলড, টেকনিক্যাল, তারপরে নলেজ বেসড ইকোনমি, এগুলা। আর আরেকটা হতে পারে হয়তো যে এগ্রিকালচারাল সেক্টর, যেটা মানে হিউজ একটা, মানে এই সমস্ত খাতে আপনি বলছেন যে বাংলাদেশের সাথে এইসব এরিয়াতে মানে ফোকাসড হলে মানে ইট উইল পে রিচ ডিভিডেন্ডস, যেটা আমার এটা মানে মনে হয়েছে আর কি। আপনার কাছে আবার আসবো। জহিরুল আলম, আপনি তো একই সাথে কূটনৈতিক সাংবাদিকতা করেছেন, এখনও করছেন আপনি, এবং আপনার সাথে যখন আলাপ হচ্ছিল তখন বলছিলেন যে সাবেক সচিব পররাষ্ট্র সচিব মিদারুল কায়েস, তিনি আফ্রিকা থেকে এসে সেখানে সম্ভাবনার কথা বলেছিলেন। তো সেই সম্ভাবনার কতটুকু আমরা এক্সপ্লোর করতে পেরেছি বা পারি নাই, আপনার দৃষ্টিতে কি মনে হয়? না, সম্ভাবনা তো যেটা অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান বলেছেন যে এটা মানে লার্জলি আনএক্সপ্লোর্ড কন্টিনেন্ট, মানে নো ডিনাইং টু দ্যাট। এখানে প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনার সঙ্গে কিন্তু আবার এটার চ্যালেঞ্জেসও আছে। আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা যথাযথ মনোযোগ অনেকদিন ধরে দিইনি,
একসময় 2010-এর কথা যেটা আপনি একটু আগে শেয়ার করছিলাম, যে একটা এক্সপ্লোরেটরি একটা মিশন গিয়েছিল, সেখানকার ইকোনমিক যে মানে পটেনশিয়াল আছে, অথবা আমাদের সেফ মাইগ্রেশনের কি সম্ভাবনা আছে, বা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কোনো ডিভিডেন্ড নিতে পারি কিনা, সেই বিষয়গুলো আছে। আপনি দেখবেন যে চায়না, উনি চায়নাতে অ্যাম্বাসেডার ছিলেন, চায়না কিন্তু এই মানে বেনিফিটগুলো রিপ করছে, কিন্তু তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা কিন্তু আফ্রিকাকে প্রচুর আফ্রিকাতে বিনিয়োগ করছে, এবং সেখান থেকে তারা ইকোনমিক বলেন, জিও স্ট্র্যাটেজিক যে বেনিফিট বলেন, সেগুলো তারা আদায় করছে। তো আমার মনে হয় যে এইখানে মানে প্রভাবশালী দেশের আপনার কৌশলের সঙ্গে আমাদের মতো ডেভেলপিং নেশনের কৌশলে হয়তো অনেক তফাৎ আছে। সে কারণেই সম্ভাবনার সঙ্গে কিন্তু আমাদের ঝুঁকিগুলোও কিন্তু বিবেচনায় নিতে হবে। আপনার আমরা যদি ধরেন যে এই আফ্রিকান কন্টিনেন্টের দেশগুলোকে যদি আমাদের অভিবাসনের জন্য আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু এইটা চট করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমাদের অনেক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন সারা বিশ্বে আমরা কিন্তু অনেকটা এই প্রবাসী শ্রমিকদের বা প্রবাসী রেমিটেন্সের উপরে কিন্তু আমরা লার্জলি ডিপেন্ডেন্ট, কিন্তু আফ্রিকা ইজ কন্টিনেন্ট যেখানে আমরা যদি অভিবাসনের কথা চিন্তা করি, সেখানে প্রথম আমাদের মাথায় রাখতে হবে সেখানকার অভিবাসন কতটা নিরাপদ। অর্থাৎ ঝুঁকির কথা আপনি বলতে চাচ্ছেন। আমি ওই বিষয়ের উপরে আমি খুব বেশি গুরুত্ব দিব, কারণ আফ্রিকাতে আমাদের এখনও কিন্তু কনসুলার যে সার্ভিস বলেন, যে ডিপ্লোম্যাটিক রিলেশনসের ক্ষেত্রে যে বিষয়গুলো, যোগাযোগের বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু এখনও কিন্তু রেগুলার ফেজে আসে নাই। এই যোগাযোগটা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সেখানে শুধুমাত্র রেমিটেন্স পাওয়ার জন্য কিংবা মানে ইকোনমিক পটেনশিয়াল খোঁজার জন্য যদি আমরা লোক পাঠাই, তাদের নিরাপত্তার ঝুঁকির বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে গ্লোবালি এখন কিন্তু ট্রাফিকিং একটা বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করেছে। এখানে ধরেন আফ্রিকাতে লোক পাঠানোর নাম করে কিন্তু সেখানে অনেক ধরনের ট্রাফিকিংয়েরও মানে কি বলবো রাস্তা খুলে যেতে পারে। আপনি দেখেন যে ইউনাইটেড স্টেটস কিন্তু প্রতি বছর একটা রিপোর্ট করে, আপনার যে ট্রাফিকিং ইন পারসন রিপোর্ট, যেটা পারসনস রিপোর্ট, টিআইপি রিপোর্ট যেটা আর কি, এই টিআইপিতে কিন্তু দেখা যায় যে আফ্রিকার দেশগুলো কিন্তু এখনও অভিবাসনের জন্য এখনও নিরাপদ নয়। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ধরেন আমরা অবশ্যই সম্ভাবনা খুঁজে দেখব, অবশ্যই, কিন্তু এটার জন্য প্রপার রিসার্চ করে চট করে যাতে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উপযুক্ত যাচাই বাছাই করতে হবে, মনিটরিং রাখতে হবে, এবং সেখানকার যে আর্থসামাজিক বাস্তবতা, দেখেন আফ্রিকা এখনও কিন্তু একটা ডার্ক কন্টিনেন্ট হয়ে আছে, এখনও কিন্তু আফ্রিকান পিপল হয়তো বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু শ্রমবাজার খুঁজছেন, সেখানে তাদের অভিবাসন হচ্ছে। কাজে আমাদের মতো দেশ থেকে যদি আমরা আফ্রিকাতে যে যদি ডেক্সটারিটির সঙ্গে খুবই মানে কি বলবো যে মানে সুচিন্তিতভাবে যদি সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে না পারি, এটা আমাদের জন্য একসময় আবার বোঝাও হয়ে যেতে পারে। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন তো আমরা দেখছি যেমন কঙ্গো, সুদান, সোমালিয়া, দক্ষিণ সুদান, লিবিয়া, মোজাম্বিক, এই সমস্ত দেশে যেগুলো যুদ্ধপ্রবণ দেশ, এই সমস্ত দেশে আমরা দেখছি যে এক শ্রেণীর এজেন্সি তারা পাঠাচ্ছে, এবং এই পাঠানোটা বিএমইটির কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ছাড়পত্র নিয়েই যাচ্ছে। সেটা কিভাবে? আমি আসলে এইটা কিন্তু এখানে কিন্তু আমি কি বলে কনসার্ন, আমার কিন্তু এখানে উদ্বেগ আছে। এই অঞ্চলগুলো এখনও কিন্তু কনফ্লিক্ট মানে এখনও রেজলিউশন হয় নাই। এখানেও কিন্তু আমাদের দেশ থেকেও কিন্তু এখন পিস কিপার্সরা বিভিন্ন দেশের মধ্যে ডিপ্লয়েড আছেন, তারা সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজে রয়েছেন। সুতরাং এরকম একটা সংঘাতপ্রবণ দেশে বিভিন্ন এজেন্সি যদি এটার একটা মানে আনডিউ এবং লেজিটিমেট বেনিফিট নিতে চায়, এবং এখানে যদি আমাদের কর্তৃপক্ষ বিষয়গুলো যদি যথাযথ মানে মনিটরিংয়ের মাধ্যমে, সুপারভিশনের মাধ্যমে এবং ডিপ্লোম্যাটিক আপনার চ্যানেল যদি মানে ঠিকমতো ব্যবহার না করে যদি এই কার্যক্রম হাতে নেন, তাহলে ভবিষ্যতে এগুলো কিন্তু নতুন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বলছি এই কারণে যে আফ্রিকান পরিস্থিতি আসলে অতটা মানে আপনার কর্ম সহায়ক পরিবেশ আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখনও বেশ কিছু দেশগুলোর কথা আপনি বললেন, সেখানে কিন্তু প্রচুর সংঘাত এখনও কিন্তু বিদ্যমান, এখনও আনরেস্ট রয়েছে, এখনও ইকোনমিক আনসার্টেনিটি রয়েছে, ওখানকার মানুষ কিন্তু বিভিন্ন দেশে মানে কি বলবে ট্রাভেল করছে। আর এই ধরনের জায়গাগুলোতে যদি আমাদের শ্রমিকদেরকে আমরা বা আমাদের কাজের সন্ধান যারা করছেন তাদেরকে যদি ওখানে পাঠাই, তাদেরকে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা ডেট ট্র্যাপ মাইগ্রেশনের দিকে আমরা ঠেলে দিব। কারণ ধরেন যে তারা কিন্তু প্রচুর ধার কর্য করে বিদেশে যায়, এবং ওইসব জায়গাতে এইসব ভুয়া প্রতারণাপূর্ণ এজেন্সির মাধ্যমে যদি সেখানে তারা যায়,
এই অর্থ তারা কাজ পাবে কিনা, কাজ পেলে সেই মতো তারা রেমুনারেশন পাবে কিনা, তাদের বেতন ভাতা ঠিক হবে কিনা, কর্ম পরিবেশ ঠিক আছে কিনা, আলটিমেটলি দেখবেন যে তারা কিন্তু একটা ধরনের মানে লং টার্ম ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাবে। তো আমার মানে একটাই কনসার্ন, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত অবশ্যই আমরা সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবো বা সিদ্ধান্ত নিব না, আমি সে কথা বলি না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এবং নিশ্চয়ই অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান নিশ্চয়ই এইসব বিষয়ে আরও ভালো ইনসাইট দিতে পারবেন যে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণের আগে কী কী জিনিস আমরা বিবেচনায় রাখি। এবং বাংলাদেশে তো কিন্তু আসলে আমরা তো অনেক ক্ষেত্রেই মানে ইভেন মধ্যপ্রাচ্য অনেক সিদ্ধান্ত আমরা নিয়েছি যেগুলো আমাদের ব্যাকফায়ার করেছে, যেগুলো নিয়ে আমরা অতটা হ্যাপি না। তাদের শ্রমিকদের কর্ম মানে সুবিধা এবং তাদের নিরাপত্তা, তাদের সেফ মাইগ্রেশনের বিষয়গুলো কিন্তু এখনও নিশ্চিত করা যায়নি, যেগুলো রেগুলার কান্ট্রি রয়েছে। সেখানে যদি আফ্রিকান কান্ট্রিজে আমরা এগুলো চিন্তা করি, অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। যেমন যেটি জহির আলম বলছিলেন যে ওইখান আপনি যেহেতু সরকারের একটা অংশ ছিলেন, দীর্ঘদিন সরকারে থেকেছেন এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে অনেক জায়গায় ছিলেন, তারা অনেক দায়িত্ব পালন করেছেন। আফ্রিকার দেশগুলো যদি আমরা নতুন করে সেখানে শ্রমবাজার খুঁজতে যাই, কিন্তু সেখানে সেই যে যোগাযোগকে আমরা স্থাপন করতে পারছি বা কূটনৈতিক যে যোগাযোগের কথা বলা হয়, যেমন আমি যে দেশগুলো না বললাম, অনেক দেশের সাথেই কিন্তু কূটনৈতিক যোগাযোগ নেই, কিন্তু আমরা লোক পাঠাচ্ছি। কিন্তু সম্ভাবনাময় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না, এখানে ধরেন যে জহির ভাইয়ের কথাটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে ওয়েল আমাদের ওভারঅল পলিসি হচ্ছে যে উই ওয়েলকাম মানে জব অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অন আ গ্লোবালাইজড লেভেল, বাট অফকোর্স এটা একটা খুব একটা সিস্টেমেটিক ফর্মাল একটা লিগাল প্রসেসের মাধ্যমে এটা যেতে হবে আর কি। হ্যাঁ, এবং আরেকটু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে মানে ইনফর্মাল বা যে উনি ওই যেটার আকার ইঙ্গিত দিল টিআইপি বা ট্রাফিকিং, মানে এটাতে এখন মানে বিশ্বে একটা কনসার্ন বা ইমেজ। এটাও আমি যখন মিনিস্ট্রিতে ছিলাম, ইউরোপিয়ান কান্ট্রিজ এবং তারাও এটার উপরে যথেষ্ট জোর দিচ্ছে বা চাপ দিচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে ইউজুয়ালি মানে যার ফলে একটা ডাইলুটেড হয়ে যাচ্ছে ফোকাস, যে মাইগ্রেশন তো হচ্ছে গিয়ে ইরেগুলার মাইগ্রেশন হতে পারে, রেগুলারও হতে পারে। হ্যাঁ, তো ইরেগুলার মাইগ্রেশনটা অনেক সময় গুলিয়ে ফেলে আর কি। বিশ্বেও এটা একটা অনেকখানে একটা ইমেজ আছে যে না এরা হয়তো থেকেই যাবে সেই দেশে, কিন্তু এগুলো যদি সিস্টেমেটিকলি হয়, যেরকম আমি জাপানের একটা উদাহরণ দিতে পারি যে একটা সিস্টেমেটিক একটা এমওইউ বা এগ্রিমেন্টের মাধ্যমে তাদের সাথে হয়েছিল যে একটা ট্রেনিং কোর্সের জন্য বাংলাদেশ থেকে তারা যাবে 6 মান্থস বা 1 ইয়ার্স, এবং তারা কিন্তু ওখানে ট্রেনিং নিয়ে টিয়ে তারা আবার চলে আসবে। এবং এটা একটা ফর্মাল একটা গভর্নমেন্টের মাধ্যমে হয়েছিল আর কি, বিএমইটির মাধ্যমে, এবং এটা বেশ সাকসেসফুল হয়েছিল। এবং ভাষা এবং সুতরাং এটাকে কিন্তু যারা রিসিভিং কান্ট্রি তারাও কিন্তু অ্যাসিওর্ড হলো যে না, ইট ইজ নট আ ফর্ম অফ সিন্ডিকেশন অ্যান্ড অল দ্যাট। আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরেও আমি বলতে পারি যে একটা বেশ লেবার মার্কেট, প্রায় হিউজ একটা অ্যামাউন্ট বাংলাদেশি শ্রম আছে। তো এটা কিন্তু একটা চ্যানেলে, ফর্মাল চ্যানেলে গেছে, কিন্তু অনেক সময় এটা ঝুঁকির মধ্যে পড়েছে যে যেরকম এখানে যে সিন্ডিকেশনের মাধ্যমে পড়ে তারা ইনফর্মাল চ্যানেলে গিয়ে এটার একটা ইমেজ একটা সংকটের মধ্যে পড়ে গেছে। বাট এটাও আবার ঠিক যে যারা সিস্টেমেটিকলিভাবে যায়, যারা ফর্মাল চ্যানেলে যায়, তারা তো হিউজ অ্যামাউন্ট মানে এটাকে রেমিটেন্সটা তো আমাদের দেয়, রেমিটেন্স যোদ্ধারা, এবং এটা একটা বিরাট একটা ভূমিকা আমাদের ইয়েতে এক্সপোর্টে আছে, আমাদের ফরেন এক্সচেঞ্জের একটা বাফার একটা হিসাবে কাজ করে। তবে হ্যাঁ, আমি এটা এগ্রি করি যে এটা আমাদেরকেও দেখতে হবে ফরেন মিনিস্ট্রিকে, যে এটা একটা কন্ডুইট মানে মনে হয় একটা ট্রানজিট পয়েন্ট যেন না হয়ে যায়। ইভেন আপনারা দেখেন যে আফ্রিকার থেকেও আবার কিছু লোক যাচ্ছে বাইরে। হ্যাঁ, তো সুতরাং এগুলা যদি একটা সিন্ডিকেশন হয়, এটার দিকে আমাদের মনিটরিং করতে হবে, মানে এবং যেই আতাত যেন না গড়ে ওঠে। ইভেন আমরা যেগুলো ইউএন অর্গানাইজেশন, তাদের হেল্প বা সাপোর্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিতে পারি। IOM আছে, তারপরে ইয়ে আছে, ইভেন আমি জানি যে WTO-তে একটা আছে যে এটাকে বলা হয় মোড 4, যেখানে মানে ইয়ে হয়, মানে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এইটাকে আমরা কাজে লাগাতে পারি। ওরা ওইসব দেশ থেকে অফার দেয় যে আমরা এবার 5,000 জন নিব, 6,000 নিব, 10,000 নিব। ওই চ্যানেলে যদি আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি, মোড ফর্মাল এবং মোড ফর্মাল, হ্যাঁ মোড ফর্মাল, তো সুতরাং এটাতে ঝুঁকিটা কম। কারণ আমিও চাই না যে আমাদের দেশের বাঙালি ভাইরা গিয়ে ওখানে একটা প্রবলেমে পড়বে। তারপরে আমিও সিঙ্গাপুরে সেটাই বলতাম যে তারা এসে বলতো যে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা টাকা পয়সা দেয় না, কিন্তু আমি বলি যে ভাই এই যে কন্ট্রাক্টসের মধ্যে যা লেখা থাকে এটা তো জানতে হবে, সজ্ঞানতা বা সচেতনতা। এরপর যারা পাঠাচ্ছে তারাও আপনাদেরকে কনসার্নটি
ইয়েস করতে হবে, কিন্তু এগুলা তো একটা রাইটস অ্যান্ড প্রিভিলেজের ব্যাপার, তো এগুলার দিকে যাতে আরও রিয়ালাইজেশন হয় এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা আলোচনা আসছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর আবারও আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আমরা আলাপ করছিলাম, জহিরুল আলম, মাহবুবুজ্জামান যেটি বলছিলেন যে যতটা আসলে করার তার কথা যেটা বললাম, যতটা করার দরকার ছিল ততটা আমরা করতে পারি নাই। এই যে আমাদের দূতাবাসগুলো রয়েছে, আমাদের কূটনীতিকরা রয়েছে এবং আমরা নতুন নতুন বাজার খুঁজতে যাই, সেটা আফ্রিকার কথা অনেক আগে থেকে আমরা শুনছি যে সেখানে আমরা বিকল্প বাজার তৈরি করতে পারি, বিশেষ করে কৃষি খাতে মানে ফার্ম ভিত্তিক সেখানে যৌথ উদ্যোগে কাজ করা দেয় এবং সেখানে আমাদের লোকজন গিয়ে কাজ করতে পারবে। কিন্তু আজ পর্যন্ত তার বাস্তবতা হচ্ছে আমরা সেটা করতে পারিনি, যদিও গত 15-20 বছর ধরে এই আলোচনাটা আছে। জি, না, এটা মানে আপনি সঠিক বলেছেন যে আমরা অনেক কিছু ভাবি কিন্তু আমাদের পরিকল্পনার বাস্তবায়ন খুবই কম। এটা যেন মাহবুবুজ্জামান আরও ভালো বলতে পারবেন। এটার কারণ আমি জানি না, কিন্তু আমাদের মাইন্ডসেটের একটা বড় ধরনের কী বলে যে ঘাটতি আছে। আমরা আমাদের পলিসি মেকিং লেভেলে অনেক বিষয়ে আমরা যে প্রায়োরিটাইজ করা, যে অগ্রাধিকার চিহ্নিত করা, সেই জায়গার মধ্যে আসলে আমরা পিছিয়ে আছি। লোকবল একটা বড় সংকট। ধরেন আমাদের ফরেন অফিসে যে পরিমাণ ম্যান পাওয়ার রয়েছেন, তাদের যে মিশনগুলোর কথা বলছি, তাদের সারা পৃথিবীব্যাপী কিন্তু আমাদের নেটওয়ার্ক বাড়ানোর কথা, নতুন বাজার অনুসন্ধান করার কথা, কিন্তু সেই হিসেবে কিন্তু আমরা এখানে আমাদের ইনভেস্টমেন্ট কম। ইনভেস্টমেন্ট এই অর্থে বলবো যে আপনাদের লজিস্টিক্স ইনভেস্টমেন্ট বলেন, ম্যান পাওয়ার বলেন বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বলেন, এগুলোতে কিন্তু একটা কি বলবো যে প্রায়োরিটাইজ করার ব্যাপার আর কি, সরকারের নীতির মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত হওয়ার কথা ছিল। তো ধরেন চিন্তা করা হয়েছে যে 2010-এর কথা যেটা বললাম, যে হ্যাঁ তখন একটা এক্সপ্লোরেটরি মিশন গেছে, হোয়াট ইজ দ্য ফলো আপ? এটা কোনো ফলো আপ কিন্তু আর নাই। ওখানে বিশাল কি বলবো যে কৃষি জমি, অব্যবহৃত কৃষি জমি রয়েছে। সেই কৃষি জমিতে আমরা এই ফার্ম ল্যান্ডগুলোকে আমরা কি বলবো যে বাইল্যাটারাল কোনো এগ্রিমেন্টের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা সেখানে শ্রমিক পাঠাতে পারতাম কিনা বা ওই ফার্মগুলোতে আবাদ করতে পারতাম কিনা, এবং অথবা কোনো কি বলবো যে জয়েন্ট ভেঞ্চারে কোনো বিনিয়োগ করতে পারতাম কিনা, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু আর আলোচনার মধ্যে নাই। কিন্তু আমরা একটু ট্রেডিশনাল কিছু আলাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। এখন যেটা বলা হচ্ছে, ধরেন লোক পাঠাতে আমরা তো পারি, কিন্তু আমরা অধিকাংশ দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনসের ক্ষেত্রে যে একটা মিনিমাম যে আপনার কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে ধরুন একটা কনসুলার সেবা দিতে তো হবে। ওখানে ধরেন আপনি আইভরি কোস্টে বলেন, সেনেগালে বলেন, লাইবেরিয়াতে বলেন, অথবা এসব আছে, কোনো একটা দূরবর্তী কোনো একটা দেশের মধ্যে থাকলে মেবি যে সাউথ আফ্রিকাতে হয়তো অ্যাম্বাসেডার আছেন, উনি হয়তো আশেপাশে কিছু দেশকে মানে কনকারেন্টলি হয়তো লুক আফটার করছেন, তাই তো আপনি ভালো বলতে পারবেন, কনকারেন্টলি করছেন। কিন্তু এখন যদি আপনি ধরেন কঙ্গোতে কিছু লোক পাঠান, যেখানে এমনিতে হচ্ছে গিয়ে প্রবলভাবে একটা অনিরাপদ একটা জায়গা, সেখানে পিস কিপার্সরা কাজ করে, সেখানে যদি আপনি কোনো একটা সম্ভাবনা দেখে যদি লোক পাঠান, তো কনসুলার সেবা দিবে কে? তার ভালো মন্দ লুক আফটার করবে কে? কোনো একটা বিপদে পড়লে আমার নাগরিক তো শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা না, সে আমার দেশের নাগরিক। তো নাগরিকদের সুবিধা অসুবিধাগুলো একটা ভাবা, মানে কোথাও যখন আমরা পাঠাবো তাকে কোনো ঝুঁকির মধ্যে ফেলছি কিনা। কিন্তু পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বড় কথা হলো যে আমরা বসে থাকবো, আমরা কি বাজার অনুসন্ধান করব না, বাজার আমরা দেখব, কিন্তু ট্রেডিশনাল যে বাজারগুলো আছে সেখানেই কি আমরা যথেষ্ট পরিমাণ যোগাযোগ স্থাপন করতে পেরেছি কিনা। আমাদের চিফ অ্যাডভাইজার ধরেন ইয়েতে গেছে, কি বলে জাপানে গেছে, আমরা শুনেছি যে বিশাল পরিমাণ লোক সেখানে কিন্তু যাওয়ার জন্য রাস্তা হয়েছে। ওনার নিজেরও কিন্তু একটা মানে কি বলবো যে ম্যান পাওয়ার সেন্ডিং একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি, যেটা অনুমোদন পেয়েছে। বাট এগুলো তো এই যে ওনারও তো সময় অনেকটা পার হয়ে গেছে। জাপানে আমরা কতজন লোক পাঠাতে পেরেছি বা প্রসেসটা শুরু হয়েছে কিনা, বা নতুনভাবে আমরা কোন কোন এভিনিউ ওপেন করতে পেরেছি, আমরা কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো অ্যাডভান্সমেন্ট কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই জন্য বলছি যে কিছু কিছু লোক আছে যে ধরেন ওঁত পেতে বসে আছে আনডিউ মানে বেনিফিট নেওয়ার জন্য। তো সেখানে নীতি নির্ধারকরা ঠিক করবেন যে যেখানে রাষ্ট্রের নাগরিকদের প্রপার নিরাপত্তা দিয়ে তাদের স্বার্থ সুরক্ষা করে তারপর আলটিমেটলি আমাদের দেশের ইকোনমিক স্বার্থ প্রোটেক্ট করার ব্যাপারগুলো আসলে আমার মনে হয় যে ভালোভাবে আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ইন রিগার্ডস টু আফ্রিকান নেশনস।
আর অন্য দেশগুলো যেগুলো ট্রেডিশনাল মার্কেট আছেন, ধরেন ইউরোপে বলেন বা মধ্যপ্রাচ্যে বলেন, সেগুলোতেও তো আমরা লোক পাঠাচ্ছি, সেখানে তো ধরেন আমরা আরও ক্ষেত্র মানে দেখতে পারি যে আমাদের আর কোথায় কোথায়, এবং যারা ধরেন এখানে কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলেছেন, হাউ ডিপলি উই আর কানেক্টেড উইথ দিস অর্গানাইজেশন। যখন IOM এর সাহায্য নেওয়ার কথা বলা হচ্ছে, UN কিছু উইং আছে কিংবা WTOর উইং আছে, এগুলোর সঙ্গে ইটস অল অ্যাবাউট আওয়ার ডেক্সটারিটি অ্যান্ড আওয়ার ক্যাপাসিটি। আমি মনে করি যে আমাদের ক্যাপাসিটি ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অন, ধরেন যে শুধু ধরেন ব্যক্তি হিসেবে ওনারা অনেক এফিশিয়েন্ট, অনেক ওনাদের ডেক্সটারিটি আছে, কিন্তু এখানে তো ধরেন প্রপার ম্যানিং করতে হবে। এক একটা অ্যাম্বাসিতে দেখেন যে হয়তো লিমিটেড নাম্বার অফ পিপল, এত বিশাল জনগোষ্ঠীকে, ধরেন UAE-তে কত লোক আছে যেখানে এত বিশাল জনগোষ্ঠীকে কনসুলার সেবা দিতে হবে, কিন্তু আবার একই সঙ্গে আমাদের কিন্তু কমপ্লেনের কোনো অভাব নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে প্রশিক্ষিত করা, তাদের ভালো মন্দ দেখা, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আসলে এই যে কমপ্লেন কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি, কমপ্লেনটা কি এজন্য যে জনশক্তিকেও হয়তো দেখা চাপটা বেশি থাকে, যে এটা দুই তরফে। আমি বলবো না যে এখন ধরেন যে আমি একটু সহানুভূতিশীল বললাম যে ওনাদের মানব সম্পদের অভাব আছে, আমাদের ফরেন অফিসে যারা ওগুলো লুক আফটার করেন বা রিলেটেড কোলাটারাল সাপোর্ট যেখান থেকে পান, একই সঙ্গে তো আমাদের মানসিকতারও অভাব আছে। আমরা যে বিশাল পরিমাণ রেমিটেন্স যোদ্ধারা বিদেশে থাকে এবং তারা যে একটা রেসপেক্টফুল একটা ট্রিটমেন্ট আশা করে, সেটা কোথা থেকে, আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত কোন জায়গাতে সেটা আমরা এনশিওর করতে পেরেছি? আমরা তো পারি নাই। আমরা তাদের কাছ থেকে রীতিমতো সবসময় কিন্তু তারা তো দে ডিজার্ভ সাম রেসপেক্ট অ্যান্ড অনার, তাই না? ওই জায়গাতে তো আমরা যেখান থেকে টাকা আসে, যেখান থেকে আমাদের স্বার্থ সুরক্ষা হয়, যেটা দিয়ে আমাদের ইকোনমিক ইঞ্জিন চলে, সেটার মধ্যে তো আমরা ইনভেস্ট করতে হবে, সেখানে তাদের সার্ভিস দেওয়ার জন্য প্রচুর পরিমাণে লোক দিতে হবে। আমরা তো এখানে অনেক ধরনের ফুটানি করি দেশে, তাই না? অনেকে দেখেন যে যেখানে গাড়ির দরকার আছে সেখানে একরকম, সেখানে আরও 10টা গাড়ি নিয়ে ইলেকশন সামনে আসতে আমরা দেখা যায় প্রশাসনের লোকদের জন্য 400-500 কোটি টাকার গাড়ি কিনবো ইত্যাদি। কিন্তু এটা আমাদের জন্য প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আমাদের জন্য দরকার। ওই রেমিটেন্স আমাদেরকে এখন বলেন যে আমাদের আপনাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ বলছেন যে এখন $27 বিলিয়ন হয়ে গেছে। কাদের পয়সা? যাদের পয়সা আপনি রিজার্ভটা মানে ইনফ্লেট হচ্ছে, যাদের স্ট্রেনদেন হচ্ছে, তাদের জন্য তো আপনার কিছু পয়সা ওইখানে ওই এমবেসিগুলোতে আরও লোক দিতে হবে, তাদের স্বার্থ সুরক্ষা করতে হবে, এয়ারপোর্টে ফ্যাসিলিটি বাড়াতে হবে, একটা বুথ তৈরি করেছেন প্রবাসীদের জন্য সাপোর্ট, এটা তো এনাফ না, তাই না? এটা তাদের জন্য, তাদের সঙ্গে এক ধরনের মস্করা করা, তাদের হ্যাপিনেস এবং তাদের মানে কি বলবো যে সেফটি অ্যান্ড তাদের কমফোর্ট, এইটা এনশিওর করার জন্য যদি আপনার বাড়তি পয়সা ইনভেস্ট করতে হয়, বাড়তি মনোযোগ দিতে হয়, বাড়তি উইং খুলতে হয়, ইউ শুড ডু দিস। সেটা আমরা কিন্তু করছি না। আমরা অন্য কিছুর মধ্যে ধরেন যেগুলো প্রয়োজন নাই এমন অনেক কিছুর মধ্যে আমরা কিন্তু বেশি মনোযোগী। মাহবুজ্জামান, যেটা জহিরুল আলমের কথা থেকে আমরা শুনলাম যে মিশনগুলোতে জনবলের একই সাথে যেরকম অভাব রয়েছে, আবার একই সাথে অভিযোগও কিন্তু রয়েছে, মানসিকতার অভাব আছে। জি, মানসিকতার অভাব আছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ফরেন সার্ভিসে ছিলেন, যারা ফরেন সার্ভিসে থাকে তারাই সাধারণত দূতাবাসগুলোতে থাকে এবং প্রবাসীদের বিভিন্ন বিষয়ে লুক আফটার করে। এই ধরনের কি কোনো ট্রেনিং দেওয়া হয়, তাদের মানসিক কোনো ট্রেনিং বা অন্য কোনো ট্রেনিং দিয়ে কীভাবে প্রবাসীদের সাথে ডিল করতে হবে, অথবা যারা অভিবাসী রয়েছে, শ্রমিক রয়েছে, তাদের ডিল করতে হবে, সেই ধরনের কোনো প্রশিক্ষণ আছে কিনা, বা সেটা যদি না থাকে দেওয়াটা সময়ের দাবি কিনা বর্তমান? না, এমনি ধর মোটা দাগে বলা যায় যে আমাদের তো একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে ইদানিং তো বিভিন্ন মিশনে আমাদের লেবার কাউন্সিলর, যেটা লেবার মিনিস্ট্রি থেকেও দেওয়া হয়। তো আমি অ্যাগ্রি করি যে জহির ভাইয়ের কথার সাথে যে এটা উনি খুব সুন্দর আইডিয়াল কথাগুলো বলেছে, কিন্তু আমাদের যে থিওরিটি বা প্র্যাকটিক্যালিটির মধ্যে আমরা দেখি যে আমরা একটু অনেক সময় আইসোলেটেডভাবে অপারেট করি। যেরকম ফরেন মিনিস্ট্রি, আমি যখন চায়নাতে ছিলাম আমি দেখলাম যে মানে সাংহাইতে, তারপরে গুয়াংজোতে, মানে এটা তো মানে অবশ্যই দরকার মানে কনসুলেট করার, কিন্তু হয়নি। আমরা প্রপোজাল দিয়েছি, আমি শিওর, আমি এটা ফলো আপও করেছি, কিন্তু এটা তো আমরা একমাত্র উই ডোন্ট অপারেট ইন আ ভ্যাকিউম। এটা ফিনান্স মিনিস্ট্রির কাছে লাগে, তারা নানানভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে, তারা অর্থের সংশ্লেষ দেয়, সংস্থান দেয়। তো ইটস নট অ্যান ইজি প্রসেস, বাট আমি এটা ফিল করতেছি যে অবশ্যই ম্যান পাওয়ার বাড়ানো দরকার। কিন্তু আবার অনেক সময় দেখা যায় অন্যান্য মিনিস্ট্রি তারা তাদের ইন্টারেস্টটা দেখে, তারা মোটামুটি মোটা দাগে একটা অফিস
অফিসার দিয়ে দিতে পারলেই বোধহয় তারা একটু খুশি হয়, মানে ওটা পরে দেখা যাবে। লেবার কাউন্সিলের কথা আপনি বলছেন, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হ্যাঁ না দায়িত্ব, এবং সেখানে কি হোম মিনিস্ট্রিরও একই, তারাও কিছু লোক টোক দিবে। এটা নিয়ে অনেক সময় আমাদের মধ্যে ওটা টাসল হতো। তো আমরা বলেছিলাম যে এটা ঠিক আছে, কিন্তু তার চেয়েও তো বেশি দরকার যে রিপ্রেজেন্টেশন বাড়ানো, মানে বিভিন্ন এই যে যেরকম আমি যেটা আবার বারবার বলি যে সাংঘাইতে অলমোস্ট এভরি কান্ট্রিজ হ্যাভ দেয়ার কনসুলেট, গুয়াংজোতে যেরকম আছে, ট্রেড এর উপর এগুলো ফোকাস করে আমরা কিন্তু নট দ্যাট আমরা হোমওয়ার্ক করি না, এই মিশন থেকেও তো চিঠিপত্র গেছে যেটা দরকার, ট্রেড বেনিফিটস এবং রিটার্নসটা আসবে। তো এখন এটা এখন বাস্তবতার নিরিখে আমি দেখতেছি যে ইভেন আফ্রিকাতেও যেগুলো আছে মিশন, সেগুলো দিয়েই আমাদেরকে শুরু করতে হবে, যেরকম নাইজেরিয়া আছে, তারপরে ইজিপ্ট আছে, কেনিয়া আছে, সাউথ আফ্রিকা, এরা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি খুবই একটা অ্যাক্টিভ রোল প্লে করে ওয়ার্ল্ডে। আর ওই কথাটা আমি এখনো যাচ্ছি না যে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু আমি দেখলাম যে আফ্রিকানসরা অনেকগুলো ইস্যুজে মানে ইউনাইটেড, ইউএনএও তারা দেখেন তাদের চাকরি বাকরির ক্ষেত্রে তারা তাদের এই ভয়েসটাকে অ্যাসার্ট করতেছে, তারপরে তাদের অর্গানাইজেশনগুলো বেশ স্ট্রং এবং ভোকাল, এবং এটাকে কিন্তু আবার ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য বেশ কিছু কান্ট্রি এটাকে ইউটিলাইজ করছে, এবং তাদের অনেক ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট পাচ্ছে, এবং এটা কিন্তু মানে শুধু খালি পলিটিক্যালি আসে না, ইকোনমিক সাইডে ওটা ট্রান্সলেট করে। সুতরাং এই সব দিক আমাদের দেখতে হবে, এবং বর্তমানে আমাদের নিশ্চয়ই কাজ হয়েছে, এবং আরও ফোকাসভাবে যেরকম নাইজেরিয়া, তারপরে এই সাউথ আফ্রিকা যেটা বললাম, তারপরে কেনিয়া, যেরকম এখানে ইউএনের কিছু অর্গানাইজেশনেরও হেড অফিসও আছে, সেগুলাতে আমাদের বর্তমান অবস্থার নিরিখে আমরা কিভাবে এটাকে আরও ফোকাস করতে পারি, আমাদের প্রায়োরিটি কি হবে। তো সুতরাং আরেকটা আমি বলতে চাই যে আমাদেরকে যখন যাব আমরা এক্সপ্লোরেটরি মিশন নিয়ে, তো এটা কিন্তু আমরা দেখি অনেক সময় ফলো আপ বা ইমপ্লিমেন্টেশন হয় না। যেমন ফরেন মিনিস্ট্রি থেকে গেল বাট এটা পরে এটা ডাইলুটেড হয়ে যায় ফোকাস। কিন্তু আমার যেটা আমি মনে করছি যে একটা হাই লেভেল ডেলিগেশন যদি যায় বিভিন্ন মানে ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলোকে নিয়ে, এর সাথে অর্গানাইজেশন আন্ডার দ্য লিডারশিপ বলে না বা যাই কয়েক আমাদের মানে ম্যানেজমেন্ট অফ দ্য ফরেন মিনিস্ট্রি, কারণ তারা তো আলটিমেটলি দে প্লে দ্য প্রসেস অফ কোঅর্ডিনেটিং একটা রোল প্লে করে। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা পলিটিক্যাল যেটা ডিরেকশন, এবং দুই দেশের মধ্যে যদি একটা পলিটিক্যাল লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক সময় কিন্তু ওই প্রসেস লাগে না, এটা উপর লেভেল থেকে বলে দিলে এটা কিন্তু অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, এবং বিশেষ মানে রাষ্ট্র সুবিধা পায় এই পলিটিক্যাল এই সাপোর্ট বা ফ্রেন্ডলিনেস বা অ্যাটাচমেন্টের জন্য। তো আমি এগুলোর উপর একটু জোর দিতে চাই আর কি। জহিরুল আলম, আমি যে প্রশ্ন করেছিলাম যে প্রশিক্ষণের বিষয়, যেটি আমরা তো দেখি যে যারা ফরেন সার্ভিসে যায় তারাই সাধারণত দূতাবাসগুলোতে থাকে এবং বিভিন্ন দেশে অপারেট করে, তারা প্রবাসীদের সাথে কাজ করে, কিন্তু যারা শ্রমিক লেভেলের আর কি, যারা এমনি অভিবাসী না, তাদের মধ্যে কিন্তু পার্থক্য করেছে, অর্থাৎ তার মেন্টাল অবস্থা কেমন, তার কী ধরনের সমস্যা, কী ধরনের সেবা দেওয়া দরকার, এই ধরনের পার্টিকুলার প্রশিক্ষণের দরকার আছে। যেমন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমরা দেখি যে আমার একজন শ্রমিক ভাই, সেখানে তো বেশিরভাগই আনস্কিল্ড এবং শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে তারা, তাদের আসলে কী ধরনের দরকার সেবা, সেই ধরনের পার্টিকুলার প্রশিক্ষণ এখন দেওয়া দরকার কি না, আমাদের এখানে ফোকাস করছি বেশি। জি না, আপনি সঠিকভাবে বলেছেন। দেখেন যে আমাদের মূল জায়গাটা হচ্ছে গিয়ে একটা প্রপার ডিরেকশন, তার মানে পলিটিক্যাল ডিরেকশন দরকার, যে দেশের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে গাইড করবেন একটা নেশনকে, যেভাবে প্রায়োরিটাইজ করবেন, সেটার উপরেই কিন্তু নির্ভর করে কি যে মানে বিভিন্ন স্তরের কার্যক্রম এবং তার বাস্তবায়নের জায়গাটা। এখন আমাদের দেশের যে পলিটিক্যাল ডিরেকশন অনুযায়ী দেখেন যে অনেকটা মানে ব্যুরোক্রেটিক, যে আমরা যে বটলনেকের কথা বলি সবসময়, এখানে এটা একেবারে ডিপলি আপনার রুটেড উইথ ট্রেডিশনাল মাইন্ডসেট। দেখেন জনবান্ধব কথায় কিন্তু রেটরিক্যালি সবাই বলে সব কিছু জনবান্ধব হতে হবে, পুলিশ থেকে শুরু করে প্রশাসন, জনপ্রশাসন পর্যন্ত। কিন্তু কয়জন মানুষ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের এই কি ইনস্টিটিউশনসগুলো ইনক্লুডিং আওয়ার গভর্নমেন্ট, যে জনবান্ধব কথাটা যে হয়েছে, এটা তো হয় না। এই জায়গার মধ্যে কিন্তু আমি মনে করি যে দ্য কোর প্রবলেম লাইজ, যে আপনি প্রশিক্ষণ দিয়ে কি করবেন, কিন্তু আপনাকে অন্তর্গতভাবে আপনাকে অনুভব করতে হবে যে না, আই এম সার্ভিং দ্য পিপল, মানুষের। এখন মোস্ট অফ দ্য মানে কি বলে স্ফিয়ার্স আর এভিনিউজ আমরা দেখি যে লোকজনের একটা মাস্টারি, একটা প্রভুত্ব, একটা
মানে আমি সবার সুপ্রিমেসির একটা ভাবটাকে প্রশাসনে যিনি বসছেন তিনি মনে করেন যে কিভাবে পিপলকে মানে ডিল করতে হবে উইথ দি অথরিটি। হ্যাঁ, অথরিটি দরকার আছে, কিন্তু একই সঙ্গে আপনার সার্ভিং মেন্টালিটিও দরকার আছে। ওইটা কিন্তু যদি আমরা ডেভেলপ করতে না পারি প্রশাসনের মধ্যে, তাহলে এখন ফরেন অফিসের লোকদেরকে হয়তো আপনি বলবেন যে হ্যাঁ ওনাদের মধ্যে এলিটিজম আছে, ওনারা মানুষের সমস্যা ঠিকমতো বোঝার চেষ্টা করেন না পারে, কিন্তু এটাও ঠিক যে ওনাদের জনবলেরও বিশাল অভাব আছে। যেটা আমি ধরেন যে একজন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো ওনাদের অনেক ক্ষেত্রে ওনাদের ডেক্সটারিটি অ্যান্ড পারফরমেন্স বিচার করি, অ্যান্ড দে আর অব্লিগেটেড টু বি, তাই না? কিন্তু এই জায়গার মধ্যে তাদের সীমাবদ্ধতাগুলো বিচার করতে হবে। ওইখানে আমি পলিটিক্যাল ডিরেকশনের কথা বললাম যে ওনারা কিন্তু অনেক প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু এটার সঙ্গে রিলেট হচ্ছে অনেকগুলো মন্ত্রণালয়। ধরুন ফিনান্স মিনিস্ট্রিতে যাওয়ার পরে দেখা যায় যে অর্থ সংস্থানের কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তো সেটা নাই, হয়তো দেখা গেল যে এতগুলো জায়গার মধ্যে কনসুলার সার্ভিস, সাংহাইতে ভেরি রাইটলি পয়েন্টেড আউট, উনি বেজিংয়ের অ্যাম্বাসাডার, বেজিংয়ের স্টেশন ইন বেজিং, কিন্তু সাংহাইতে আমাদের কোনো কনসুলার মানে সার্ভিস নাই, কোনো কনসুলেট নাই। এটা তো এই সময় হইতে পারে না, গুয়াংজুতে নাই, এটা তো হইতে পারে না। কিন্তু সারা পৃথিবী এখন এই চায়নার যে ইকোনমিক সুপার পাওয়ারের মধ্যে, তাই না, এটার মধ্যে কানেক্টেড হইতে চায়, সেখানে এখানে কেন থাকবে না? তাহলে অন্য অনেক জায়গার মধ্যে থেকে আপনার এই ডিরেকশনটা কিন্তু আমাদের দেশে অভাব আছে, এবং মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের এই যে মানে সুপ্রিমেসি, আমাদের মানে সবাই নিজেকে বড় মনে করা, প্রশাসনে আমলাতন্ত্র সবসময় প্রিভেল করা। আপনি দেখেন যে কয়েকদিন আগে টিআইবির ইফতেখারুজ্জামান সাহেব বলেছেন যে এতগুলো কমিশন হয়েছে, এই কমিশনের একটা সুপারিশ বাস্তবায়ন করার মানে পদক্ষেপ কিন্তু নেওয়া যায়নি, ডিউ টু দ্য বিউরোক্রেটিক এন্ট্যাঙ্গলস, বিউরোক্রেটিক অ্যাটিটিউড। তারা এটা নিয়ে হ্যাঁ দেখতে হবে, করতে হবে, এই ফাইল ওই দপ্তর, ওই দপ্তর, ওই দপ্তর, মানে ইভেনচুয়ালি ইটস মানে কামস মানে এন্ডেড আপ উইথ নাথিং, ফিউটাইল। হ্যাঁ, আমার মনে হয় যে এই জায়গাতে পলিটিক্যাল ডিরেকশন দরকার। সামনের দিন আমরা জানি না, আমরা অনেক সাফার করেছি, আমাদের সামনে বিজয় দিবস আসছে, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছে, অনেক চড়াই উতরাই, নতুন একটা ফেজে আমরা আছি। আমরা নির্বাচনের দ্বার প্রান্তে তফসিল, মানে আমাদের নির্বাচন একটা উপহার আসবে আমাদের সামনে, সবাই পার্টিসিপেটরি ইলেকশন হবে আমাদের আশা, কিন্তু যে নেতৃত্ব আসবে তাদের এই কোর ইস্যুসগুলো অ্যাড্রেস করা, এবং মানুষকে, প্রশাসনকে, পুলিশকে, ফরেন মিনিস্ট্রিকে, ওভারঅল বিউরোক্রেসিকে, প্রতিষ্ঠানগুলোকে, জুডিশিয়ারিকে আমাদের এই জায়গার মধ্যে অ্যাকাউন্টেবল করতে হবে, মানুষের উপর সার্ভিং মানে মেন্টালিটি তৈরি করতে হবে। তাহলে পরেন যে যখন আমাদের একটা মেইন ইঞ্জিন অফ আওয়ার গ্রোথ, যে প্রবাসী যোদ্ধাদের কথা বলা হচ্ছে, তাদেরকে মুখেই বলছি, বাট তাদের জন্য কিছু ইনভেস্টমেন্ট দরকার, কিছু মানে কি বলবো যে আপনি কর্মকর্তাদের প্রশিক্ষণ বলেন, মানসিকতার পরিবর্তন বলেন। যদি মানসিকতার পরিবর্তন যদি না হয়, তাহলে হি অর শি শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল। তাকে মানে জবাবদিহিতা আওতায় আনতে হবে। কিন্তু একটা ঘটনা, তেমন কোনো ঘটনা কিন্তু আমরা দেখি না, তাই না? তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, এবং তখন দেখা যায় অনেকগুলো কারণ তারা অ্যাসাইন করেন যে এই কারণে হয় না, ওই কারণে হয় না। বাট এগুলো করতে গেলে আমাদের অবশ্যই একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দরকার, সবাই মিলে। ওই পার্টনারশিপটা না করলে আমরা কিন্তু এইসব জায়গায় আগাতে পারছি না, যেখানে আমরা পিছিয়ে আছি অনেক বেশি। আচ্ছা মাহবুজ্জামান, আমাদের প্রবাসীদের বিষয় আসে ডিল করে, অভিবাসীদের বিষয় ডিল করার জন্য নতুন একটা মন্ত্রণালয় হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মধ্যে সমন্বয়ের এক ধরনের যেন ঘাটতি রয়েছে। এটার আসলে কারণ কি? এ ধরনের কথা হয়ে থাকে, আমরা প্রবাসীদের কাছ থেকে শুনে থাকি যে কে কোনটা দেখবে, সেই ক্ষেত্রে কিছুটা অনেক সময় ঘাটতি দেখা যায় সমন্বয়ের। আচ্ছা, এটা ধরেন আমি যেটা বলবো যে একটা ম্যাক্রো লেভেল বা জাতীয়গতভাবে আমি বলবো না, তবে আমাদের কিন্তু স্কোপ আছে যে বিভিন্ন ধরেন হেড অফ দ্য মিশনরাই এটাকে ম্যানেজ করতে পারে মাইক্রো লেভেলে আর কি, মানে অনুক্ষণভাবে, বিচক্ষণভাবে, যেরকম আমি করতাম ফিডব্যাক, মনিটরিং, কন্টিনিউটির মাধ্যমে। এবং ওখান থেকে অফিসার দিত, এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অফিসার, তারা মানে ওই যে যেটা বলতাম মেন্টালিটি বা অ্যাটিটিউড, তো মানে এই ফিলিংসটা বা বোধোদয় করতে হবে যে আমরা যে মিনিস্ট্রিতে থাকি না কেন, আমরা তো দেশের জন্যই কাজ করছি, সবই তো আলটিমেটলি মানে ফোকাস এবং আউটপুটটা দেশের জন্যই দিচ্ছি। সুতরাং এখানে এই যে স্মল ইন্টারেস্টগুলা বা ব্যক্তিগত ইন্টারেস্ট তো এখানে স্থান পায় না, এবং ইট পেড রিচ আর কি ডিভিডেন্ড, এবং যার ফলে আমাদের ওই মানে বিভিন্ন পর্যায়ে খুব ঘন ঘন রুটিন ইন্টারঅ্যাক্টিভ মিটিং হতো, এবং এই মিটিংটা খুব দরকার, মানে ফিডব্যাক এবং আউটপুট নেওয়া। মানে আমি লোকাল লেভেলে, মাইক্রো লেভেলে করেছি। আর
এটা এখন ধরেন এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ারের কাছ থেকে আপনাদের ফিডব্যাকটা নিতে হবে। আমি তো মানে 30 বছরের মধ্যে যা দেখেছি যে এটা বিভিন্ন ধরনের সমস্যা যেটা সলভ করতে, সেটা তো মানে অনেকাংশে আবার মানে তাদের উপর অনেক সময় নির্ভর করে, যে যেরকম কিছু কিছু বিষয়ে যেরকম এই এদেরকে ট্রেনিং দেওয়া, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন দেওয়া, বাট এবং এটা আমি কিন্তু একেবারে মানে কেস স্টাডি করে টোরে ফিলিপিন মিনিস্ট্রির তারা কি করতেছে সিঙ্গাপুরে, এবং যাতে এই দুরবস্থাটা যেন দূর হয়ে যায়। মানে যেখানে দেখা যায় যে অনেকেই ধরেন যাওয়ার পরে দেখা যায় যে তারা ঠিক তার কন্ট্রাক্ট অনুযায়ী টাকা পয়সা পাচ্ছে না, বা তারা সারপ্লাস হয়ে গেল, 10 জন গেল, 10 জনের মধ্যে দেখলো 5 জনের। এটা দেখার দায়িত্ব কি প্রবাসীগুলোর মধ্যে? কোনটা? এই যে যেটার কথা বলছেন আপনি, যে ঠিক মতো গেল কিনা, বা যে কন্ট্রাক্ট করার হয়েছিল সেই অনুযায়ী তারা এগুলা একটা আমি মানে বিভিন্ন দেশে, বেশিরভাগই দেশে কিন্তু স্ক্রিনিং, মনিটরিং, ফিল্টারিং কিন্তু এগুলা করে। আবার আমাদের মিনিস্ট্রি মানে মিশনগুলোতেও ওদের অফিসার থাকে, এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ারের অফিসার, তারা এই কাগজপত্রগুলো জমা দেয়, এবং তারা কিন্তু ইনসিস্ট করে বা ইনশিওর করে যে আনটিল ইউ গেট দ্য ক্লিয়ারেন্স ফ্রম দ্য মিশনস রেসপেক্টিভ, কাগজপত্রগুলা ইউ আর নট ক্লিয়ার টু গো অ্যাব্রড। তো শুধু আমাদের এখানে আমি জানি না, অনেক সময় আসে আমরা দেখি, আমি এটাকে জেনারেলাইজ করতেছি না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার কাগজপত্রে আছে যার ট্রেনিং অমুক ক্ষেত্রে, কিন্তু বেসিক্যালি তার ট্রেনিং ওগুলাতে নাই, ওয়েল্ডিং, ইলেকট্রড, যার ফলে এটা কিন্তু একটা জেনারেলভাবে একটা ইম্প্যাক্ট করে, মনে করে যে হয়তো নাই। কিন্তু এগুলা আমরা যদি প্রপারলি ইভ্যালুয়েট করি, এখানে ট্রেনিং সেন্টার্সগুলোকে মনিটরিং করি, এবং এটা হচ্ছে না যে তা না, বাট আরও ব্যাপকভাবে, এবং আমি তো বলবো যে এটা থার্ড পার্টিকে দিয়েও ইভ্যালুয়েট করতে পারে, মানে ইন্ডিপেন্ডেন্ট। ধন্যবাদ, আমরাও আশা করি যে সেটি হবে। ধন্যবাদ মিস্টার মাহবুবুজ্জামান এবং জহিরুল আলম, আপনাদের দুজনকেই চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা আলোচনা করলাম আফ্রিকার শ্রমবাজার নিয়ে, আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেখানে সুযোগ সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমাদের যে অভিবাসী পাঠানোর ক্ষেত্রে একটা সমন্বিত উদ্যোগ দরকার, মনিটরিং আরও শক্তিশালী করা দরকার, সেই কথাগুলি আমাদের দুজন আলোচক বলেছেন। আশা করি আমাদের কর্তৃপক্ষ সেই বিষয়গুলোতে নজর রাখবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।